এই মানুষটি এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার যোগ্য ছিলেন না, যোগ্যতা না থাকা সত্ত্বেও কৌশল করে হয়েছিলেন। আমি সেই সময়ের সাক্ষী, জানি। অনেকে আমাকে বলে যে আমি তাতে সাহায্য করেছি। কৌশলে এই গদিটি দখল করেছেন। গদি দখল করার বিন্দুমাত্র যোগ্যতা যে তার নেই সেটাই প্রমাণ দিয়েছেন। সরকার গঠন করতে পারেনি, সরকারের মুখ্যমন্ত্রী হতে পারেননি, এবং দলনেত্রী হিসাবেও সমর্থকদের এরকম একজন অপরাধপ্রবণ মানুষ, কুপ্রবৃত্তিপরায়ণ মানুষ মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা, শাসক দলনেত্রী হয়ে রয়েছেন, সেটা আমাদের জন্যে দুর্ভাগ্য। না, লক্ষ্যটা ছিল গদি দখল করা মুখ্যমন্ত্রীর। এমনকি এটাও বলি প্রসঙ্গত, এইরকম অবস্থানে উনি প্রধানমন্ত্রী হতেও চেয়েছিলেন, লক্ষ্যটা হয়েছে। বারে বারে বললেন, মানে তিনি নামে যাকে সম্বোধন করলেন নাম না নিয়ে, তিনি মেয়র রোডের সভা থেকে বলছেন, একসময় বলেছিলাম যে বদলা নয় বদল চাই, কিন্তু এখন আর সে কথা বলছি না। এখন মানে কর্মীদের উদ্দেশ্যে বার্তা, তোমরা যা ভালো বোঝো তাই করো, পারলে ফোঁস করো। কোথাও গিয়ে কি তিনি প্রতিহিংসার রাজনীতি ছড়াচ্ছেন? আর যদি তাই হয়, তাহলে এই বাংলায় যদি অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়, তাহলে তার দায় কি নেবে এই রাজ্যের সরকার? আমি যে কথাগুলো এতক্ষণ বললাম তার থেকে আমার মনে হয় অত্যন্ত স্পষ্ট হয়েছে এই ব্যক্তিটি কেমন ব্যক্তি। একটা এরকম হত্যাকাণ্ড, যাতে এমন মানুষ বোধহয় এই রাজ্যে নেই যার মনটা তার জন্যে কাঁদছে না। একটু কোনো রকম সংবেদনশীলতা এই ব্যাপারে তিনি দেখিয়েছেন? উল্টে তিনি শ্রীরামকৃষ্ণের নাম করে ফোঁস করা শেখাচ্ছেন মানুষদেরকে। এখানে আমার একটাই কথা, এই মানুষটি এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার যোগ্য ছিলেন না, যোগ্যতা না থাকা সত্ত্বেও কৌশল করে হয়েছিলেন। আমি সেই সময়ের সাক্ষী, জানি। অনেকে আমাকে বলে যে আমি তাতে সাহায্য করেছি। একটুও না। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। যাই হোক, ইনি সুকৌশলে এই গদিটি দখল করেছেন। গদি দখল করার বিন্দুমাত্র যোগ্যতা যে তার নেই সেটাই প্রমাণ দিয়েছেন। সেদিন তিনি দলসমর্থকদের জন্য কথা বলেছেন। মুখ্যমন্ত্রী হয়ে কি কথা বলতে হয়, জনগণের জন্য কি ভাবতে হয়, কি করতে হয়, তা তার জানা নেই, এবং তিনি যে জানেন না সেটাও তিনি জানেন না। ফলে ওইরকম একটা হিংসাত্মক এবং প্ররোচনা জাগাবার মতো কথা বলেছেন। এ সম্পর্কে আমি 100% নিশ্চিত। এই মানুষটি একটি অপরাধপ্রবণ মনের অধিকারী মানুষ। তিনি সবসময় অপরাধের দিকেই ঠেলে দেন, সব মানুষকে অপরাধ করার দিকে। সেদিনও তাই করেছেন বলে আমি বিশ্বাস করি। সরকার গঠন করতে পারেনি, সরকারের মুখ্যমন্ত্রী হতে পারেননি, এবং দলনেত্রী হিসাবেও সমর্থকদের ওই যে ব্যক্তিটি যাকে ফাঁসি দেওয়ার কথা উনি বলছিলেন, ওই রকম ব্যক্তি ও একেবারে আপাত দৃষ্টিতে বোঝা যায় একটা জীবন সম্পর্কে তার আর কোনো তৃষ্ণা নেই, এরকম একটি মানুষ। সেই রকম ভদ্রবেশী, তো তাকে একটু নিম্ন স্তরের মানুষ বলে মনে করা হয়। তিনিই বলেন, তা না হলে ফাঁসি দিয়ে দেবেন, এরকম একটা কী করে হতে পারে? ফাঁসি দেওয়াটা তো প্রাণ কেড়ে নেওয়া। এইরকম কথা, অসংবেদনশীল কথা যার সম্পর্কে বলা যায়, তাকে কি উনি মানুষ বলে মনে করেন না, এবং তার সমর্থক যারা তাদেরকেও উনি মনে করেন না। ফলে ওনার ব্যক্তিত্ব হিসাবে আমার তো মনে হয় মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রয়োজন, এবং মনোবিদদের সঙ্গে এ বিষয়ে কনসাল্ট করা প্রয়োজন। এরকম ব্যক্তি গদিতে থাকা দূরের কথা, মুখ্যমন্ত্রীর গদিতে থাকার কথা নয়। উনি দখল করেছিলেন, নরসিংদীর নন্দীগ্রাম আন্দোলনটাকে হাইজ্যাক করেছিলেন, সেটাও কৌশল করে করেছিলেন। আমি সে কৌশলের কথা জানি, কিন্তু আমি ওনার ধারে কাছে কখনো যাইনি, কখনো না। যে যাই বলুক না কেন, আমি সকলকে বলছি, আমি মানুষ চিনতে পারি, মনস্তত্ত্ব পড়েছি, দর্শনের অধ্যাপনা করেছি 34 বছর। মনস্তত্ত্ব খুব প্রিয় বিষয় আমার, আমি মনস্তত্ত্ব বুঝি। এই মানুষটি একজন
মনোরোগী এবং তার সঙ্গে তার মধ্যে রয়েছে প্রবৃত্তিপরায়ণতা। একটা কথা বলে শেষ করব এই প্রসঙ্গে। প্রত্যেকটা আমরা শিখেছি প্রত্যেকটা মানুষের মনটাই একটা লড়াইয়ের ক্ষেত্র, ব্যাটলফিল্ড ইংরেজিতে যাকে বলে। এই লড়াইয়ের ক্ষেত্রে মানুষের কুপ্রবৃত্তির সঙ্গে সুবৃত্তির লড়াই চলে সর্বক্ষণ। আমরা শিখেছি সুবৃত্তি দ্বারা কুপ্রবৃত্তিকে দমন করে রাখতে হয়। এই মানুষটির মধ্যে উল্টোটা ঘটে, তার কুবৃত্তিগুলো দ্বারা তার সুবৃত্তিগুলো দমিত হয় সর্বক্ষণ, এবং সে বিষয়ে তার বিন্দুমাত্র চেতনা নেই, জ্ঞান নেই। জ্ঞান কথাটাও মানে বেশি করে বলা, জ্ঞানটানের ধার ধারেন না তিনি। এইরকম একজন অপরাধপ্রবণ মানুষ, কুপ্রবৃত্তিপরায়ণ মানুষ মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা, শাসক দলনেত্রী হয়ে রয়েছেন, সেটা আমাদের জন্যে দুর্ভাগ্যের। বহু রাজনৈতিক বিশ্লেষক বলছেন, এই যে আপনি সিঙ্গুর নন্দীগ্রামের প্রসঙ্গ তুললেন, সেই ক্ষেত্র থেকেই যে মুখ্যমন্ত্রীর দেখানো পথেই হাঁটছেন কার্যত। বুঝলাম না একটুখানি। একসময় সিঙ্গুর নন্দীগ্রামে যখন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি তখন বন্ধ ডাকতেন, এবং সিপিআইএম যে সরকার তখনকার দিনে, তারা বন্ধের বিরোধিতা করতেন বা তখন বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছেন। সেইভাবেই মুখ্যমন্ত্রী যখন সরকারে এসেছেন, তারপর কিন্তু এই রাজ্যের যারা বিরোধী বা আপনাদের মতো বুদ্ধিজীবীদের, যাদেরকে আমরা দেখেছিলাম আরজিকর ঘটনা নিয়ে রাস্তায় নামতে, তাদেরকে কোথাও গিয়ে কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। মানে সেই যে বিরোধী দলনেত্রী আর বর্তমানের মুখ্যমন্ত্রী যেহেতু একই ব্যক্তি, তাই বলা হচ্ছে যে তিনি তার দেখানো পথেই চলছেন। এটা একটু কাব্য করে বলার মতো করে বলা হলো। মুখ্যমন্ত্রীর দেখানো পথে চলছেন এটা আমি মনে করি না, কারণ তিনি কখনোই মুখ্যমন্ত্রী ছিলেনও না, আর এখনও হতে পারেননি, এখনও নয়। পদ দখল করলেই তা সেই পদের অধিকারী হওয়া যায় না, সেটা তিনি বোঝেননি। সামর্থ্য লাগে, যোগ্যতা লাগে। তো তখন আমি এটার উত্তর আগেই দিয়েছি, তিনি কৌশল করে হয়েছে অনশন মঞ্চ একটা তৈরি করেছিলেন, এবং বহু বিদ্বান মানুষও সেখানে ওনার প্রতি এক ধরনের ভ্রান্ত ধারণা বশত আন্দোলন করতেন। লড়াকু দুস্থ ঘরের মেয়ে, লড়াই করে তবে আন্দোলন করে 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 এই অবস্থায় এসেছেন, এরকম একটা কিছু মানুষের এরকম ভ্রান্ত ধারণা হয়েছিল। ফলে অনেকেই সেই অনশন মঞ্চে গিয়ে তাকে সমর্থন জানিয়েছেন এবং জনগণও জানিয়েছেন। একটা কথা যেটা তোমার কথা থেকে উঠে আসছে, সেটা আমি খুব বিশ্বাস করি। ওই যে বলেন না, উনি আন্দোলন লগ্নে ওনার জন্ম, উনি বোধহয় সব কথাই আবোল তাবোল বলেন, এবং সব কথাই প্রায় অসৎ কথা বলেন, অসত্য কথা বলেন, এবং অসততাও তার মজ্জার মধ্যে রয়েছে, সততাও নেই। এই একটা কথা সত্য বলেছেন যে আন্দোলন লগ্নে ওর জন্ম। আন্দোলন লগ্নে জন্ম বলেই বোধহয় আন্দোলন ছাড়া কিছু বোঝেন না। তার একটা উদাহরণ দিয়ে এই কথাটার উত্তর দিয়ে, উনি মুখ্যমন্ত্রীর অবস্থানেও আন্দোলন করেন। মুখ্যমন্ত্রী যে হওয়া কাকে বলে উনি জানেনই না, এটাই তো আমাদের দুর্ভাগ্য। মুখ্যমন্ত্রী থাকাকালীন এই যে হত্যাকাণ্ড হলো নৃশংস, সেখানেও তখন তিনি বলছেন আন্দোলনে নেমেছেন, তিনি মিছিল করেছেন, পথে নেমেছেন। এ তো নিদারুণ মূর্খতার প্রয়োগ। ন্যায় বিচার চাইছেন, আন্দোলন করছেন। একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব কতখানি, সকলের প্রতি তার দায়িত্ব রয়েছে, সারা রাজ্যের মানুষের প্রতি। তিনি রাস্তায় আন্দোলন করছেন কার বিরুদ্ধে? নাগরিকের আন্দোলন তুলে নিচ্ছেন। অর্থাৎ তার এই আন্দোলনকারী সত্তাটাই তাকে ভূতের মতন ঘাড়ে চেপে রয়েছে। তার সেই সত্তা থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। মুখ্যমন্ত্রী হওয়া দূরের কথা, শাসক দলনেত্রী হিসাবেও তিনি চূড়ান্ত ব্যর্থ। মানে যে ভূতের কথা বললেন, তাহলে কি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূতের অবস্থা? এসব বলে ওকে বেশি গুরুত্ব দিতে আমি চাই না। কর্তার ভূতের অবস্থা নয়, ভূত ওনার ঘাড়ে চেপে রয়েছেন বললে ভূতকেও বোধহয় খাটো করে দেখা হয়। উনি ওনার দ্বারাই পরিচালিত হন, এবং সেটার একটাই ব্যাখ্যা, চূড়ান্তভাবে একজন প্রবৃত্তিপরায়ণ মানুষ। প্রবৃত্তি ছাড়া কোনো সুবৃত্তি ওর মধ্যে নেই,
এবং এই প্রবৃত্তি পরায়ণতাই ওকে মুখ্যমন্ত্রীর পদের প্রতি লুব্ধ করেছে, লোভ জেগেছে। সেই লোভটাকে সংবরণ করতে পারছেন না, হারানোর ভয় জেগেছে। লোভ আর ভয়, এই দুটো প্রবৃত্তি তো মানুষকে অত্যন্ত নাড়াচাড়া দেয়, সব মানুষকেই। লোভ দেখানো, ভয় দেখানো, এটা সব মানুষকে এই দুটো দ্বারা প্ররোচিত করা যায়, দুটো দ্বারা কাছে টানা যায়, দুটো দ্বারা দূরে ছড়িয়ে দেওয়া যায়। উনি এই দুটো প্রবৃত্তির দ্বারাই পরিচালিত মানুষ। সুতরাং লোভের বশবর্তী আন্দোলন করতে করতে ওনার লক্ষ্যটা ছিল গদি দখল করা মুখ্যমন্ত্রীর। এমনকি এটাও বলি প্রসঙ্গত, এইরকম অবস্থানে উনি প্রধানমন্ত্রী হতেও চেয়েছিলেন, লক্ষ্যটা হয়েছিল, কিন্তু দেখলেন সরে এসছেন, এখন বুঝে নিয়েছেন, ওইটুকু সুবুদ্ধি হয়েছে, বুঝে নিয়েছেন যে সেটা হবে না। ফলে এখনও মুখ্যমন্ত্রী থাকতে চাইছেন, গদিটাকে আঁকড়ে ধরে থাকতে চাইছেন, কিন্তু গদিটা আঁকড়ে ধরে থাকার জন্যে যা করতে হয় সেগুলো কি তা তার জানা নেই, এবং তিনি জানেনও না যে তিনি জানেন না।